হ্যালো বন্ধুরা, আমাদের বং এক্সপ্লোর চ্যানেলের ফোর্থ প্রেজেন্টেশন হচ্ছে। এরপরে আমরা এখন মুর্শিদাবাদ চলে এসেছি। আমরা 13113 আমরা কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস চড়ে আমরা এখন মুর্শিদাবাদ স্টেশনে নেমেছি। আমার সাথে রয়েছে ইয়াসিন আমাদের চ্যানেলের। আর আমরা এবারে দুইজনই আমাদের একসাথে রয়েছে, আমাদের সাথে একজন রয়েছে। হ্যাঁ, আমরা এখানে এখন মুর্শিদাবাদ আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম। আমাদের 10:20 টাইম ছিল। 10:36 আমরা নেবে এরপর আস্তে আস্তে প্রত্যেকটা স্পট আমরা একটা পর একটা ভিজিট করবো। আর আমরা এখন লাঞ্চ করে আমরা ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো গাইস আমাদের সঙ্গে থাকো এবং আপনাকে দেখাচ্ছি ভাই। আমরা ট্রেন থেকে নেমে দেখতে পাচ্ছি এখানে প্রচুর টুরিস্টের ভিড় দেখতে পাচ্ছেন। প্রচুর টুরিস্ট এসছে এখানে ট্রেন থেকে আমাদের সাথে একসাথে নামলো ট্রেনে। তারা আজকে আমাদের সাথে মুর্শিদাবাদ ভ্রমণ করবে। মুর্শিদাবাদে প্রচুর একটার পর একটা স্পট আছে। সেখানে আমাদের হাজারদুয়ারি রয়েছে, কাঠগোলা বাগানবাড়ি রয়েছে, নসিপুর রাজবাড়ি রয়েছে, কাটরা মসজিদ রয়েছে, আমাদের নবাব সিরাজউদ্দৌলা সমাধি, মির্জাপুরের 1100 কবর রয়েছে। এরকম এছাড়া অনেকগুলো হিস্টোরিক্যাল স্পট মনুমেন্টস রয়েছে। আমরা একটার পর একটা এগুলো ভিজিট করবো, আজ দেখবো। আজকে একদিনে আমরা পুরো সবকটা স্পট কভার করার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একবারে দেখবেন, আপনারা ভালো লাগবে অবশ্যই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমরা এসে গেছি মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ, যেটা আমাদের দেখার জায়গা, সেটা হচ্ছে জাহানকোষা কামান। জাহানকোষা কামান দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সামনে জাহানকোষা কামানের বিশেষত্ব লেখা রয়েছে। এটি 1637 খ্রিস্টাব্দে খাজানের রাজত্বকালে নবাব সুবেদার ইসলাম খান নির্দেশে এটি তৈরি করা হয়, যেটির দৈর্ঘ্য 5 মিটার এবং ওজন প্রায় 7 টনের ঊর্ধ্বে। এটি আমাদের বাঙালি বিশ্বজয়ী জনার্দন কর্মকার সেটি তৈরি করেছিলেন। সেটি পঞ্চধাতু দিয়ে তৈরি হয়। সেটি আমরা সামনে এই কামানটি জায়গাটা আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন জাহানকোষা। এটি হলো জাহানকোষা কামান। আমরা উঠছি, সেটা আপনারা দেখতে থাকুন। দেখুন, এটি পঞ্চধাতু দিয়ে তৈরি। এটা হচ্ছে 18 টনের বারুদ একবারে ভরা হতো সেই জাহানকোষা কামানের মধ্যে। সেটা বিশ্বজয়ী জনার্দন কর্মকার বাংলাদেশ থেকে এসে, ঢাকা থেকে এই তৈরি করে। এখনও কত সুন্দর উজ্জ্বল দেখুন। এখনও সেই জায়গাটা এত পুরনো হওয়া সত্ত্বেও 1637 খ্রিস্টাব্দে তৈরি হওয়া সত্ত্বেও এটি এখনো ক্ষয়ে যায়নি। এটা একই রকমভাবে রয়েছে। দেখতে পাচ্ছেন কত ভারীটা, পুরাতন পঞ্চধাতু দিয়ে একদম চকচক করছে, সুন্দর। দেখতে থাকুন আপনারা। এই কামানটির মুখটা দেখতে পাচ্ছেন, এটা গালা দিয়ে বন্ধ করেছে গভর্নমেন্ট। এটা কিন্তু আগে বন্ধ ছিল না, এটা আগে খোলা ছিল। পরে গভর্নমেন্টে করে এই আর্কিওলজিক্যাল সার্ভেমেন্টের তত্ত্বাবধানে সেটি রয়েছে। এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা লোহা দিয়ে, গালা দিয়ে বন্ধ করে। এটা আগে সেটা খোলা ছিল। এটি হলো জাহানকোষা কামানের বিশেষত্ব। এইটি দেখার পর আমরা নেক্সট জায়গায় আমরা যাবো। আপনারা দেখুন, আমাদের নেক্সট দ্রষ্টব্য হচ্ছে, সেটি হলো আমাদের কাটরা মসজিদ। বিখ্যাত আমাদের বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। তার হচ্ছে সেখানে সমাধি রয়েছে। সেটি 1723 আনুমানিক 1724 খ্রিস্টাব্দে সেটি তৈরি করা হয়। এখানে পায়ের ওপর দিয়ে সবাই অতীত আছে। মুর্শিদ কুলি খাঁর কবরটি এমন জায়গায় স্থাপিত হয়েছিল, যার ওপর দিয়ে মানুষ হেঁটে চলে বেড়ায়, তাতে তার পাপ কিছুটা ধুয়ে মুছে গেলে যেতে পারে, সেটি তখনকার দিন ধারণা করা হয়েছিল। তাই সেই জায়গায় কবর দেওয়া হয়েছিল। এর ভেতরে আমরা দেখব এখানে 2000 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারতেন। সেটি হলো বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর খবর, যিনি 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে তার রাজধানী সরিয়ে মুর্শিদাবাদে স্থাপনা করেছিলেন। এইটি হলো আমরা ঢুকছি, সেটি হলো আমাদের কাটরা মসজিদ। আপনারা দেখতে থাকুন। আমাদের ক্যামেরাম্যান প্রত্যেকটি জায়গা খুব সুন্দর করে দেখাচ্ছে। চারিদিকে দেখুন ফুলের বাগান রয়েছে, খুবই সুন্দর। এবং এখানে দেখবেন সামনে পেছনে মোট 21টি করে 42টি গম্বুজ রয়েছে। এখানে দেখুন সামনে গম্বুজ অনেকগুলি কিছুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও যতটুকু দেখা যাচ্ছে সেটুকু আমাদের জন্য খুবই দৃষ্টিনন্দন হচ্ছে। খুব সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কত সুন্দর গম্বুজ রয়েছে। আমাদের কাটরা মসজিদে যেই মেন যেটা আমাদের এখানকার কাটরা মসজিদে আমাদের প্রথম বাংলাদেশ উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে। এখানে দেখবেন অনেকগুলো গম্বুজ রয়েছে, 21টা গম্বুজ। আর ওখানে অনেক দেখবেন চৌকো অনেক কিছু ঘরের মতো রয়েছে। সেখানে তখনকার দিনে যে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না, বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকার জন্য সেখানে অনেকগুলি আয়না ওখানে প্রতিস্থাপন করে, আয়না যাতে সূর্যের আলোর যে প্রতিফলনটা আয়নায় আসতে পারে। আয়নায় এসে যখন সব লোক তখন আলোকিত হতো, পুরো জায়গাটা পুরো আলোতে সবাই সুন্দরভাবে নামাজ পড়তে পারতো। একসাথে 2000 লোক উপরে নামাজ পড়তে পারতো। এটি হলো আমাদের বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। আমরা আসলে মুর্শিদ কুলি খাঁর সমাধির দিকে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি।
এটি হলো বাংলাদেশ উড়িষ্যার শেষ স্বাধীনভাবে মুশিদকুলিকার সমাধি। এই যে তার বাড়ির কাজ করে তার ব্যাপার জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ডিপার্টমেন্ট থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আর কাউকে ঢুকতে দেয় না। দিনাজপুরে একটা মন্দির আছে সরকার নবাবের মন্দিরটাকে বাইরে করে দেওয়া হচ্ছে। এই দেখুন কবরটা দেখুন এই যে মুর্শিদপুর ইনারি কবর এই যে মুর্শিদপুর এই 18টা নবাবের 76টা স্পট যে বললাম আপনার 4-5টা জায়গা দেখে বাড়ি চলে যাবে। টোটাল মুর্শিদাবাদের ইতিহাসের গল্পগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে। ছাত্র এদের জন্য দাম মাত্র 20 টাকা। টোটাল মুর্শিদাবাদের সব, এটা ট্রেনে বাসে কোনো ছড়ার বই বা কোনো গল্পের বই না। আর এটা হচ্ছে সব জায়গার ছবি, পুরো মুর্শিদাবাদের সব জায়গার ছবি। আপনি মোবাইলের ছবি তুলছেন, যা 4-5টা-6টা জায়গাতে যাবেন সেখানেই তুলবেন, তার বাইরে তা তুলতে পারবেন না। এ বহুদিন চলে যাবে, ছবি নষ্ট হবে। টোটাল মুর্শিদাবাদ। মা ফোন করছে এটি দেখছেন বাংলাদেশ উড়িষ্যার শেষ প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলিকার সমাধি। এই মুর্শিদকুলি আমাদের নবাব মুর্শিদাবাদের জন্য প্রচুর অজস্র পরিশ্রম সংগ্রাম করে গেছেন এবং 1717 সালে যখন ঢাকা থেকে যখন আমাদের রাজধানী আমাদের মুর্শিদাবাদে শিফট হলো তখন আমাদের দিল্লির সম্রাট হচ্ছে ঔরঙ্গজেব। সেই ঔরঙ্গজেবের আমলে তখন এই মুর্শিদকুলি খাঁকে দায়িত্ব দেওয়া হলো মুর্শিদাবাদ সামলানোর জন্য। সেই মুর্শিদকুলিকার সমাধির সামনে মুর্শিদকুলিকার সমাধি। এটি খুব সুন্দর করে পর্যবেক্ষণ করা এই মুর্শিদকুলিকার সমাধি। এই মুর্শিদকুলি খায়ের যে কবরের সামনে দিয়ে আমরা সোজা চলে এলাম। এটি হলো কাটরা মসজিদের ভেতরের প্রাঙ্গণ। সেটি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন চৌকো কিছু আসনের মতো আকৃতি করে কয়েকটি অনেকগুলো ঘর করা রয়েছে। দেখেন এখানে 2000টা ঘর আছে। এখানে 2000টি আসনে এখানে 2000 জন একসাথে বসে নামাজ পড়তে পারতো। সেই জন্য এই মুর্শিদকুলি খাওয়ার একটা এই কাটরা মসজিদের অলঙ্করণটা এভাবে করা হয়েছে। এখানে দেখেন চৌকো কিছু ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন শেপ দেখতে পাচ্ছেন। এই চৌকো দিকে এই দেখুন প্রত্যেকটা প্রাঙ্গণ জুড়ে চৌকো স্কোয়ার শেপের একটা ঘর রয়েছে। যেখানে প্রত্যেকটা একটি করে আয়না থাকতো। সেই আয়নাতে সূর্যের রশ্মি প্রতিফলন হতো, সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে যেখানে নামাজ তাদের গায়ে পড়তো এবং তারা খুব সুন্দর করে নামাজ পড়তে পারতো। কারণ তখনকার দিনে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, তখন ইলেকট্রিক বাল্ব আলোর ব্যবস্থা ছিল না। সেই জন্য সূর্যের আলোটা এইখানে আয়নায় পড়তো, পড়ে এখানে সূর্যের রশ্মিটা পড়তো। সেই হিসাবে এখানে 2000 জন বসে একসাথে নামাজ পড়তে পারতো। তাই জন্যই এই জায়গাটি করা হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে। প্যালেসে। তো এটা লক্ষ্মীপদ সিং নির্মাণ করেছিলেন। তো এটির ভেতরে চিড়িয়াখানা আছে, এটির উপর রথ আছে। তো আপনারা দেখতে থাকুন। তাদের মতো একটা সামনে যে গেটটা আছে, তো এখানে গেটটা ঢুকতে গেলে আমাদের ন্যূনতম 30 টাকা করে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। চারিদিকে দেখতে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ। ওইখানে দেখছেন সামনে কাঠগোলা প্যালেসের মেন এন্ট্রি। সেখান থেকে আমরা কাঠগোলা প্যালেসের এখানে আমরা যেটা দেখবার বিশেষ স্থানগুলো হচ্ছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাজমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলে পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। আমরা এসে গেছি কাঠগোলা প্যালেসে। কাঠগোলা প্যালেসে এখানে অনেক কিছু নিজস্ব রয়েছে স্পেশাল। এখানে দেখতে পাচ্ছেন হীরাঝিল। এটি এখানে নাচ ঘর ছিল আগে। এখানে নবাব আগেকার দিনে নবাবরা এখানে নাচ দেখতেন, যেখানকার বাইজিরা নৃত্য পরিবেশন করতো। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হীরাবাইয়ের একটি স্থাপত্য। আর সামনে আমাদের দেখলেন এটা একটি সুরঙ্গ পথ রয়েছে সামনে। সেটি একদম সোজা চলে গেলে একদম জগৎ সেটের বাড়ির সাথে সামনে গিয়ে মিলিত হয়েছে। ওইটি হলো কাঠগোলা প্যালেস। সামনে কাঠগোলা প্যালেস এবং কাঠগোলা প্যালেসের সামনে এই কাঠগোলা প্যালেসের সামনে আমরা যাবো, ভেতরে ঢুকবো। আরও কিছু স্পট যেগুলো আছে সেগুলো দেখবো আমরা। আপনারা দেখতে থাকুন।
এখানে যাচ্ছি আমরা, দেখুন সামনের খেলাগুলো শুনে আমাদের ফলো করুন। আমার ক্যামেরা নিয়ে আসি, ফলো দেখছে, ভিডিও করছে, আপনারা চলে আসুন। এই গুপ্ত পথটির কথা বলছিলাম, যে গুপ্ত পথটি ডিরেক্ট দেখতে পাচ্ছেন, এই যে একদম জগৎ সিটের বাড়ি হয়ে একদম গোপন সুরঙ্গের পথ ধরে একদম গঙ্গার নিচ দিয়ে সিটি রাস্তা করা আছে, সেই চলে যে সুরঙ্গ পথ। ঠিক আছে, সামনে দেখুন। এরপরে আমরা কাঠগোলা প্যালেসের দিকে ঢুকবো। কাঠগোলা প্যালেসের মেন এন্ট্রেন্স হচ্ছে ওইদিকে। আমরা টিকিট কেটে নিয়েছি 30 টাকা পার হেড, এবং টিকিট কেটে আমরা মেন কাঠগোলা প্যালেসের দিকে ঢুকছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এটি হলো জু। এটি হলো কাঠগোলা প্যালেসের মধ্যে একটি চিড়িয়াখানা রয়েছে। সেই চিড়িয়াখানাটা এখানে আমরা এখানে ঢুকছি। এখন আমরা চিড়িয়াখানাটা বা এখানে এটি আমরা দেখছি, দেখি দেখুন এখানে এই অসংখ্য পশু পাখি রয়েছে। মাছ রয়েছে, প্রচুর পাখি রয়েছে। এখানে আছে বিদেশি পায়রা, এটি হচ্ছে চীনের লেডি আমহার্স্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন চীনের লেডি আমহার্স্ট। তো আমরা এখানে কোনো কিছু পাখিকে দেখতে পাবেন। তো এখানে আমরা আছে আফ্রিকান ধূসর তোতা পাখি। এখানে ধূসর তোতা পাখি, নেই। তো তোতা পাখি আমরা দেখতে পেলাম না। আচ্ছা, একটা দেখতে পাওয়া গেছে উপরে। এটা হচ্ছে অস্ট্রেলীয় লরি পাখি। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকান সূর্য। দেখে নিন দক্ষিণ আমেরিকান সূর্য, খুব সুন্দর পাখিগুলো। আমরা দেখি জগৎ সেটের বাড়ি। জগৎ সেট হচ্ছে একটি অন্যতম ধনী ব্যবসায়ী রূপে আমরা তাকে চিনি। জগৎ সেট আমরা ইতিহাসের পাতায় পড়েছি। এই জগৎ সেটের বাড়ি এখন সেটা বর্তমানে সেটা মিউজিয়াম হয়ে গেছে। সেই মিউজিয়ামে প্রতিজনের টিকিট হচ্ছে 50 টাকা পার হেড। সেই আমরা মিউজিয়ামে প্রবেশ করছি। সেই জগৎ সেট হচ্ছে তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা ধার দিতেন বলে আমরা জানি, এবং নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের সময় তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মির্জাপুরের সাথে এই জগৎ সেটের একটি হাত ছিল, এবং সেই যুদ্ধে একটি কেটে দিচ্ছিস কেন আমাদের এই জগৎ সেটে যখন পলাশী যুদ্ধে 1757 সালে যে পলাশী যুদ্ধ হয়, সেটার জন্য যে সিরাজউদ্দৌলা পরাজিত হন, সেই পরাজয়ের জন্য কিন্তু এই বিখ্যাত এই জগৎ সেটেরও হাত ছিল আমার বলে শোনা যায়। এই জগৎ সেট হচ্ছে তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম ধনী ব্যক্তিরূপে পরিচয় ছিল তার। আমরা এই মিউজিয়ামে ঢুকছি, প্রতিজনের টিকিট 50 টাকা পার হেড, আর ফটোগ্রাফারদের জন্য 150 টাকা করে। আমরা এখানে ঢুকছি, আপনারা দেখে যাবেন, ভিতরে দেখাচ্ছি। মীর মোহাম্মদ জাফর আলী খান।
সেটা পলাশির যুদ্ধ 1757 সালে মেন ষড়যন্ত্রকারী হিসেবে যেটির নাম প্রথমেই আমরা জানি সেটা হচ্ছে মির্জাফর। এটি হলো মির্জাফরের বাড়ির গেট। এইটি হলো নেমোখারাম দেউরি হিসেবেও এই গেটটি প্রচলিত আছে। এই মির্জাফরের ষড়যন্ত্রই তার সাথে উমিচাঁদ, রায়দুর্লভ, জগৎ শেঠ বিভিন্ন সবার মিলে একত্রিত ষড়যন্ত্রকারীর প্রলোভনে পড়ে এবং লর্ড ক্লাইভের সাথে যুক্ত করে এবং পলাশির যুদ্ধতে আমাদের ছেলেযুদ্ধগুলোকে ষড়যন্ত্র করে পরাস্ত করা হয়। তার জন্য আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গ প্রায় 200 বছরের জন্য পরাধীন হয়ে যায়। এই পরাধীনতার জন্য মেন যার নাম উঠে আসে সেটি হলো মির্জাফর। এটি হলো মির্জাফরের বাড়ির গেট, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমরা দেখেছি মির্জাফরের বংশের 1100 কবরে, সেখানে মির্জাফর সহ তাদের বংশের সমস্ত মানুষের কবর এখানে দেওয়া হয়। এখনও যারা মারা যায় তাদের কিন্তু মির্জাফরের বংশের এখানেই তাদের কবরস্থ করা হয়। এবং দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পুরুষদের কবর, কিন্তু ওই দিকে যারা রয়েছে তাদের মহিলাদের কবর ওখানে দেওয়া হয়েছে। এখানে ওই দিকে মহিলাদের কবর, এইদিকে হচ্ছে পুরুষদের কবর। তাদের প্রত্যেকটা যারা আমাদের যে হাজারদুয়ারি যে করে উঠেছিলেন, দেখা হাজারদুয়ারি যে স্থাপনা করেছিলেন যেই সময় নবাব, সেই নবাব যেটা হুমায়ুন ঝার কবর কিন্তু এখানেই রয়েছে। নবাব আমাদের প্রথম থেকে শুরু করে মির্জাপুরের পরবর্তী বংশধরের সমস্ত এখানকার কবর তাদের এখানে প্রত্যেকটা জায়গায় রয়েছে। তাদের বিভিন্ন জায়গায় আমরা সামনে যাবো একদম মির্জাপুরের কবরের দিকে, মেন যার কবর দেখার জন্য আমরা ওয়েট করেছি সবাই। দেখুন মির্জাপুরের কবর সামনে যাচ্ছি আমরা, সামনে আমরা মির্জাপুরের কবরের দিকে যাচ্ছি। মানে আমাদের মেন আকর্ষণ যেটি, এটি হলো মির্জাপুরের কবর। আমরা যাচ্ছি এইটি হলো মির্জাফরের কবর। কোনটা আর এইটা কার? এই ভেতরেরটা আমরা এসে গেছি বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। যিনি একটা কথিত আছে, তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তিনি প্রতিদিন একটা বাচ্চার কলিজা খেতেন। তার জন্য শাস্তিস্বরূপ তার স্বামী সুজাউদ্দিন তাকে জীবন্ত কবরে সমাহিত করে। এই হলো জীবন্ত কবর। সামনে দেখতে পাচ্ছেন, এটি হলেন আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। নবাবের তৃতীয় বংশ। আমার তলার ফল ভালো লাগে, এগুলো বেশ দেখতে, যাতে ওরকম না, যদি অরিজিনাল হতো লোহার হতো বেশ ভালো হবে। আমরা দেখেছি মতিঝিল উদ্যানে, এটি আমাদের শেষ দর্শনীয় স্থান। আমাদের এই মতিঝিল প্রায় 350 একর জায়গা নিয়ে অবস্থিত। এখানে আগে নবমী আমলে শোনা যায় যে খুব মুক্ত চাষ এখানে নাকি হতো। 350 একর জায়গা জুড়ে সেই বিশাল প্রাঙ্গণ, সেখানে আমরা ঢুকছি এখন। এটি আমাদের আজকে শেষ দর্শনীয় জায়গা আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের। আর আপনারা দেখুন আমরা মেন গেট দিয়ে ঢুকছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওর সম্পূর্ণ দেখানো হচ্ছে মতিঝিল উদ্যান। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মতিঝিল উদ্যান, আপনারা দেখুন।
আপনারা দেখতে পাচ্ছেন সামনে মতিঝিলের জামা মসজিদ, সামনে দেখবেন মতিঝিলের জামা মসজিদ নবাব মোহাম্মদ মোজাসেস আলী খান এটা তৈরি করেছিলেন। আনুমানিক 1750 খ্রিস্টাব্দে এই মতিঝিল জামা মসজিদটি তৈরি করা হয়। এটি অবস্থিত হয়েছে মুর্শিদাবাদের লালবাগ অঞ্চলে এবং মতিঝিল উদ্যানে ভাগীরথী নদীর তীরে। বন্ধুরা আমাদের আজকে মুর্শিদাবাদ ভ্রমণ শেষ হচ্ছে আজকে এইখানেই। আমরা 13114 আমরা ডাউন আজাদুরি এক্সপ্রেস ধরে আমরা ব্যাক করে যাচ্ছি। আমাদের 3 জনের আজকে সফর ছিল। আমাদের ভ্রমণ সফরটা খুবই মজাদার ছিল, ইন্টারেস্টিং ছিল। তো আমরা যতটুকু পেরেছি আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরেছি আপনাদের কাছে। তো আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা ভিডিওটা সাবস্ক্রাইব পাশে করবেন। থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন এবং আমাদের নতুন ভ্রমণের জায়গায় আমাদের অবশ্যই আমরা নিয়ে আসছি। আবার দেখা হবে মুর্শিদাবাদ পার্ট 2-এ।